নমস্কার। আজকের আলোচনার বিষয় যে গল্পের অস্তিত্বের গল্প। প্রথমে বলি যে গল্পের অস্তিত্ব কোথায়। ছোট গল্প কি নিছক গল্প না অন্য কিছু? তা কি বহির্জগতের ঘটনার বিবরণ না ভেতর জগতের মনন? আমরা ছোটবেলা থেকে যে সমস্ত গল্পকারদের গল্প পড়ে বড় হয়েছি, সেখানে দেখেছি যে মানুষের অন্তর্নিহিত যে লোভ, দুঃখ, ক্ষমা কিংবা কখনো অলিক জ্যোৎস্নায় ভেসে যাওয়ার নরনারী আমাদের গল্পে আসে। অর্থাৎ যা ঘটলেও ঘটতে পারে, মনের চোখে কল্পনার চোখে যা দেখি তার সঙ্গে স্বপ্ন আর কল্পনা মিশিয়ে এমন একটা মনোজগৎ তৈরি হয়, যার প্রকাশ ঘটে সাহিত্যে, গল্পে। অর্থাৎ গল্প হলো অভিজ্ঞতা, স্বপ্ন এবং কল্পনার মিশ্রণ। এইখানে কিন্তু অবধারিতভাবে এসে যায় মানুষের কথা। কারণ পৃথিবীতে মানে যে কোনো সৃষ্টি আর কি, মানুষকে তো বাদ দিয়ে হয় না, মানুষ থাকবেই। এই যে বিপুল এই পৃথিবী, এখানে যে অজস্র মানুষ বাস করে এবং তাদের যে বিচিত্র কার্যকলাপ, সেগুলো কিন্তু আমাদের মনে কৌতূহলের জন্ম দেয়। এই প্রসঙ্গে প্রখ্যাত ছোট গল্পকার শ্যামল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্পের কথা বলা যেতে পারে। তার গল্পে যে চরিত্ররা আছে তাদের আপাতত অস্বাভাবিক মনে হলেও আসলে কিন্তু তারাই গল্পের প্রোটাগনিস্ট, অর্থাৎ নায়ক। তিনি অনেক গল্প লিখেছেন, সবগুলো পড়া হয়নি, কিছু কিছু পড়েছি। তো সেইগুলো পড়ার নিরিখে বলি, তার যেমন এই তিনটে গল্পের কথা বলি। পরী বলে একটা গল্প আছে, পরী, চন্দনেশ্বর মাচানতলা এবং নিশীথে সুকুমার। এই যে পরী গল্পে যে বিপিন কুমার, চন্দনেশ্বর মাচানতলা গল্পে অমৃত এবং নিশীথে সুকুমার গল্পে যে সুকুমার, এদের মধ্যে যে একটা অস্বাভাবিক দিক দেখতে পাই, আসলে কিন্তু এরা তথাকথিত কিছু সমাজের নর্মের বিরুদ্ধে প্রতিবাদ, একটা বিক্ষোভ। তাই বিপিন কুমার অহরহ পরিণামানোর কথা বলে, অমৃত ভগবান দেখতে পায়, আর নিশীথে সুকুমার যে গল্প, সেটা আমার ভীষণ প্রিয় গল্প। সেখানে দেখি যে সুকুমার উলঙ্গ হয়ে ছাদে নৃত্য করতে করতে নিজের ধর্ম খুঁজে পায় এবং সে তার স্ত্রীকে বলে, এসো আমার ধর্মে দীক্ষিত হও। এইভাবে গল্পের অস্তিত্ব আমরা বিভিন্ন রূপে, বিভিন্ন আঙ্গিকে দেখি। এই যে গল্পের অস্তিত্বের গল্প, এই যে আলোচনা, এখানে কিন্তু কোথাও না কোথাও অস্তিত্ববাদ প্রসঙ্গ কিন্তু চলে আসে। এই অস্তিত্ববাদ ব্যাপারটা কি? এটা কিন্তু পাশ্চাত্য থেকে এসেছে অস্তিত্ববাদ বিষয়টা। 19 শতকের মধ্যভাগে যখন পৃথিবী উত্তাল, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ফরাসি সাম্রাজ্যবাদের পতন ঘটছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা যখন চরমে, সেই সময় কিন্তু জাঁ পল সার্ত্রের একটা গ্রন্থ প্রকাশিত হয়। গ্রন্থটার নাম হচ্ছে বিং অ্যান্ড নাথিংনেস। তো সেই গ্রন্থের মূল সুর ছিল কি না, এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। অর্থাৎ মানুষ কোনো পূর্ব নির্ধারিত সত্তা নয়, মানুষ সচেতনভাবে সে তার নিজের কাজের মধ্য দিয়ে সত্তা খুঁজে নেয়। প্রত্যেকটা কাজের জন্য সে নিজে দায়ী, নিজের সিদ্ধান্ত নিজে নেয়। তো জাঁ পল সার্ত্রের পরবর্তী গ্রন্থ, তার নাম হচ্ছে এক্সিস্টেন্টালিজম অ্যান্ড হিউম্যানিজম। এখানে আমরা দেখতে পাই কি না, এখানে পাই যে ধ্বংসের মধ্যেও, অসহনীয় অবস্থার মধ্যেও কিন্তু মানুষ স্বাধীন। তো এই যে দিকটা আমরা যে সমস্ত গল্পকারদের গল্প ছোটবেলায় পড়েছি, এখনো পড়ছি, সুবোধ ঘোষ, রমাপদ চৌধুরী, সন্তোষ ঘোষ, এই গল্পকারদের যে গল্পগুলো যেগুলো পড়েছি আমরা, তাদের যে চরিত্রগুলো, সেগুলো অর্থ, নাম, যশ, খ্যাতির মধ্যে থেকেও এরা কিন্তু জীবনের মানে খোঁজার চেষ্টা করে, জীবন কি সেটা জানার চেষ্টা করে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, ধরুন 20 বা 30-এর দশকে বাংলা গল্পের ধারার দিকে যদি দেখি, তাহলে সেই সময় ছিল কিন্তু সমালোচনামূলক বাস্তবতা, যেটাকে ইংরেজিতে বলে ক্রিটিক্যাল রিয়েলিজম। তো এই সময়ে যে গল্পকাররা ছিলেন আর কি, মনীশ ঘটক, অচিন্ত কুমার, এর পরবর্তীতে আসে 30 পরবর্তী সময়, তখন বাংলা প্রগতি সাহিত্য আন্দোলন একটা মাতামাতি জায়গায় চলে গেছে। তখন বাস্তবতার একটা নতুন ধরন আমরা খুঁজে পাই, তার নাম হচ্ছে সমাজতান্ত্রিক বাস্তবতা। এই পর্যায়ের লেখকরা হলেন গোপাল হালদার, দুর্যোটি প্রসাদ। এর ঠিক পরে 50-এর দশক যখন আসছে, তখন একটা নতুন যুগের সূচনা হচ্ছে। এই নতুন যুগে আমরা দেখি যে এই গল্পগুলো, কোনো গল্প সমালোচনামূলক, কোনো গল্প বাস্তবধর্মী, কিন্তু আসলে এরা কিন্তু অস্তিত্ববাদকে কিন্তু রিপ্রেজেন্ট করে। এবং এই সময়ের গল্পকাররা হলেন মতি নন্দী,
যদি মতিনন্দীর কেউ বারান্দা পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কি আমরা মতিনন্দীকে চিনি ক্রীড়া বা খেলা বিষয়, কিন্তু তার যে অসাধারণ কিছু সামাজিক লেখা আছে যেমন বারান্দা বা আরও অনেক আছে আর কি। তো মতিনন্দী সন্দীপন চট্টোপাধ্যায় হচ্ছেন এই পর্যায়ের লেখক। অস্তিত্ববাদ আসলে অর্থহীনভাবে বেঁচে থাকার কথা বলে না, অস্তিত্ববাদ অস্তিত্বশীল হওয়ার চেষ্টা করে। এবং এই প্রসঙ্গে পৃথিবীর দুটো মহান সৃষ্টি সেগুলোর কথা বলি। একটা হচ্ছে আলবেয়ার কামুর দ্য প্লেগ, আর একটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই দুটো সৃষ্টির মধ্যে কিন্তু মিল আছে আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে কি না এই দুটো সৃষ্টি কিন্তু অস্তিত্ববাদকে রিপ্রেজেন্ট করে। দ্য প্লেগ কেমন সময় রচনা হচ্ছে? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় প্লেগ মহামারীর আকার ধারণ করেছে, মানুষের অস্তিত্ব চরমে, সেই সময় কিন্তু দ্য প্লেগ রচনা হচ্ছে। আর পুতুল নাচের ইতিকথায় কি দেখি না আকাশ দেবতার অলক্ষ্য হাতে যে মানুষের নিদারুণ পরিস্থিতি, দুঃখের একটা আবহ, সেটা আমরা কিন্তু পাই। এই যে পারিবারিক এবং ব্যক্তির যে অন্তর্ভেদী রূপ, জটিল মনের বিকলন, মনস্তত্ত্ব সম্মত প্রেম প্রবাহের যে অন্তর্নিহিত দিক, এগুলো কিন্তু আমরা বিভিন্ন গল্পকারদের গল্পে আমরা পেয়ে এসেছি যখন পড়ি আর কি। যেমন ধরুন তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, নরেশচন্দ্র মিত্র, জ্যোতিরিন্দ্র মিত্র প্রভৃতি। এখানে ঈশ্বরের অবিশ্বাস ও সংশয়, এক ধরনের রোমান্টিকতা, দুঃখবাদ, এ সমস্ত প্রকাশে মধ্যবিত্ত এবং নরনারীর যে সম্পর্কের দিকগুলো সেগুলো কিন্তু খুলে যেতে থাকে। পাশাপাশি আর একটা বিক্ষোভও দেখা যায় আর কি, যেটাকে ব্যক্তি নির্ভর বিক্ষোভ বলা হয়। এটাকে প্রখ্যাত ছোট গল্পকার বিমল কর টোটাল নাইলিজম বলছেন। টোটাল নাইলিজম হচ্ছে কি না সমস্ত কিছুতেই সংশয় অনুভব, এই যে সমকালীন যে জীবনবোধ সেখান থেকে প্রাপ্ত। তো বিমল করে যখন প্রসঙ্গ উঠলো তখন তার একটা ছোট গল্পের উদাহরণ দিই আর কি, ইঁদুর গল্পটা অনেকে পড়েছি। তো ইঁদুর গল্পটা আমি এই জন্য বলতে চাই যে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গল্পের অস্তিত্বের গল্প। তো ইঁদুর গল্পে যে তিনটি প্রধান চরিত্র আছে সেই চরিত্রের অস্তিত্বের যে একটা আলো আঁধারি দিক তা কিন্তু পুরো গল্প জুড়ে ছেয়ে আছে। ইঁদুর গল্পে তিনটি প্রধান চরিত্র, মলিনার স্বামী যতীন আর যতীনের বন্ধু বাসুদেব। গল্পটা প্লট সামান্যই, কিন্তু উপস্থাপনা এবং গল্পদেহে আর কি ইঁদুর এবং ইঁদুরকে প্রসঙ্গ করে যে ঘটনা আবর্তিত হয়েছে সেটা গল্পকে একটা অন্য মাত্রা দিয়েছে। তো মলিনা কি হয়, বিয়ের পর প্রথম ঘরকন্যা করতে আসে, বস্তি অঞ্চলে তারা ঘরকন্যা শুরু করে, কিন্তু তাকে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে দিয়ে পড়তে হয়। কারণ কি না ইঁদুর তাকে পুরো জ্বালিয়ে মারে। সেই জন্য সে ইঁদুর মারা কল রোজ রাতে পেতে রাখে। তার স্বামীকে কি বলে, তার স্বামীকে বলে কোথায় ইঁদুর তার তুমি কি জানো, আমি বুঝি তাই কল পেতে রাখি। তাদের বাড়িতে হঠাৎ একদিন যতীনের বন্ধু বাসুদেব এসে উপস্থিত হয় অতিথি হয়ে। বাসুদেব আধা সন্ন্যাসী, গেরুয়া পরে, আশ্রমে মন্দিরে ঘুরে বেড়ায়। তো কি হয় না একদিন যতীনকে কলকাতা যেতে হয় আর কি বিশেষ প্রয়োজনে। এর বাসুদেব থাকায় সে নিশ্চিন্ত মনে চলে যায় যে বাসুদেব আছে তার বন্ধু, কিন্তু বাসুদেবের অভিপ্রায় সম্পর্কে মলিনার মনে সংশয় জাগে। রাত্রে কি মনে হতেই সে ইঁদুর মারা কলটা খাটের নিচ থেকে বার করে, তারপর তার ফলা যে দুটো যে ফলা থাকে তীক্ষ্ণ ফলা সেগুলো সোজা